হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আহ, আমার স্কুল জীবনের বন্ধু ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন শাকিল। তো আমরা আমার কিছু প্রশ্ন আছে। আমার বন্ধু সে একজন ডাক্তার, আর আমি ব্যাংকে জব করি, ব্যাংকার। এই বিষয় নিয়ে একটু কথা বলতেছি। আচ্ছা শাকিল, আহ, আমরা তো স্কুলে একসাথে পড়লাম। আমি চলে গেলাম কলেজ শেষ করে হুম, সিলেটে, আর তুমি মেডিকেল। আচ্ছা, মেডিকেলে যে তুমি তো ভর্তি হলে ডাক্তার, তুমি তো একজন সার্জন, কার্ডিয়াক সার্জন। cardiac surgery। তো তুমি তোমার ফিল্ডটা কেন কার্ডিয়াক সার্জারিতে তুমি চয়েস করলা? ধন্যবাদ। আসলে আজকের অনুষ্ঠানের সবচাইতে অন্যতম আকর্ষণ হলো যে আমি আসলে কি আমার ফ্রেন্ড, মানে একদম শুধু ফ্রেন্ড না, খুব আমি বলবো যে খুব রুচিশীল একজন ফ্রেন্ড, এবং যার রুচির একটা একটা ছোট্ট একটা ঘটনা আমি জানি, যার সংগ্রহে আছে হচ্ছে একটা বড় একটা হলো পারফিউমের একটা সংগ্রহশালা, যা আমি মনে আহ, করি বাংলাদেশের অন্যতম একজন বড় সংগ্রাহক আর কি তুমি। আমার হুম, ফ্রেন্ড, অনেকদিন পরে আমরা আসলে একসাথে বসে একই হুম। স্টুডিওতে বসে আমরা কথা বলছি। এটা আসলে খুবই আনন্দের, কারণ আমাদের সেই যে স্কুল জীবন, ওই আমাদের সেই, লাইফটা আমরা ফেরত পাবো না। না না সেটাই আমাদের সেই প্রিয় রতন স্যার, রতন স্যার। যার ভয়ে আমরা তটস্থ থাকতাম, তাই না? স্কুলের গেট দিয়ে একটু লম্বা চুল হলে পাশে দাঁড় করে হুম, রাখতো, হুম, হুম, হুম। তাই না? সেই যে স্মৃতি, সেই তরুণ স্যার, তাই না? সেই জ্ঞান স্যার, সেই মিজান স্যার, আসলে স্কুলের কথা আসলে বলে শেষ করা যাবে না। প্রতিটা মুহূর্তে আসলে আমাদের জন্য খুব আনন্দময়, হুম, হুম। আনন্দঘন মুহূর্ত ছিল। সেই স্কুলের গণ্ডি পেরিয়ে আমরা আসলে পরবর্তীতে আসলে চলে গেলাম আমরা আমাদের মতো করে কলেজ লাইফে, এবং এরপর আমরা পরবর্তীতে আমাদের গ্রাজুয়েশন লাইফে আমরা ঢুকে গেলাম, এক একজন এক এক দিকে চলে গেলাম। আবারও আমরা স্কুলে সেই পুনর্মিলনের মাধ্যমে আমরা কিন্তু সবাই একত্রিত হয়েছি। একত্রিত হলাম, ফিরে পেলাম আমাদের হ্যাঁ, সেই হুম, হুম, শৈশবের স্মৃতি বলো, হুম, হুম। আমাদের বন্ধু বান্ধব বলো, সবাইকে আমরা আবার ফেরত পেলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক দোস্ত, তুমি তো আসলে তুমি ব্যাংকার এবং ইউ আর ডুইং ভেরি ওয়েল, আই নো দ্যাট। ঠিক হ্যাঁ, আছে। তো চেষ্টা ভালো, করতেছি। তুমি এটা তুমি ভালো করছো। আমিও ধরো আমার প্রফেশন, আমিও চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, তোমার একটা সুন্দর একটা তুমি প্রশ্ন করেছো, যেটা যে যে আমি কেন কার্ডিয়াক সার্জারির মতো এরকম একটা জায়গায় কেন ক্যারিয়ার করলাম। মজার ঘটনাটা হলো, এটার সাথে আমার স্কুলের একটা রিলেশন আছে। কিরকম? রিলেশনটা হলো এরকম যে রিলেশনের ব্যাকগ্রাউন্ডটা কষ্টের, আমি বলবো, বাট দ্যাট ওয়াজ দ্য মেইন ইনফ্লুয়েন্সার। কেন ইনফ্লুয়েন্সার এটা? আহ, আমি যখন ময়মনসিংহ মেডিকেল কলেজে যখন আবার ব্যাক করলাম, নর্ডেন কলেজে কলেজ জীবন শেষে এখানে যখন ভর্তি হলাম, এখানে আমি যখন সেকেন্ড ইয়ারের যখন শেষ দিকে, তখন আমাদের যিনি এস্টার হেড টিচার ছিলেন শ্রীকৃষ্ণ স্যার, তো মনে আছে হুম, সবকিছু। হুম, 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 খবর পেলাম যে স্যার আসলে মারা গিয়েছে। পরে স্যারকে দেখতে গেলাম গোলপুকুর পাড়ে, হুম, স্যারের হুম, বাসার কাছে। হুম। ঢাকা ছিল, আমরা অনেকেই গেলাম। যাওয়ার পরে আমি প্রথম শুনলাম যে না, স্যারের এরকম ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালে ওনার সার্জারি হয়েছিল, পরপর ৩ বার অপারেশন হয়েছে। আলটিমেটলি রেজাল্ট ভালো হয় না, হাতে হাত ছিল, মারা গিয়েছে। তখন আসলে প্রথম যে কার্ডিয়াক সার্জারি বাংলাদেশে হচ্ছে, এবং সেখানে আমাদেরও কেউ গিয়ে অপারেশন করছে, এই নিউজটা আসলে, কারণ ময়মনসিংহে আসলে কার্ডিয়াক সার্জারি তখন এই ধরনের কোনো, সেকেন্ড ইয়ার স্পেশালি এই ধরনের কোনো কথা জানারই কথা না। সো দ্যাট ওয়াজ দ্য বেসিক্যালি দ্য মেইন ইনফ্লুয়েন্স। যখন এটা জানলাম, তখন আমার ভিতরে একটা জিনিস কাজ করলো, আচ্ছা ঠিক আছে, তাহলে মানে কি আছে কার্ডিয়াক সার্জারি, আমার এটা জানা দরকার, আমার এটা দেখা দরকার। হুম, হুম। সো আমি আসলে আমার তখন কেরিয়ারে আমরা আসলে ইউটার্ন নিলাম। ইউটার্ন কেন, আমার আসলে ইয়ে ছিল, প্ল্যান ছিল অন্য কিছু। না, সাধারণত অনেকে প্রেফার করে মেডিসিন। মেডিসিন বা আমার সার্জারি আসলে অনেকে প্রেফারেন্সটা ছিল। আমি চিন্তা কার্ডিয়াক সার্জারি করছিলাম, একটু অন্যরকম আর কি। আমি ধরো ইএনটি চিন্তা করছিলাম, এদিকে অর্থোপেডিক্সও চিন্তা করছিলাম যে হ্যাঁ, অর্থোপেডিক্সে ক্যারিয়ার করা যায় কিনা। কিন্তু এই প্রথম আমার মাথায় ধরো নক করলো যে না, ওকে, কার্ডিয়াক সার্জারি একটা সাবজেক্ট আছে, হুম, এবং হুম, বাংলাদেশে কার্ডিয়াক সার্জারি হয়। সো আই ডিসাইডেড, ওকে, আই উইল ডু কার্ডিয়াক সার্জারি, আর আই ওয়ান্ট টু সি কি হলো, মানে কি ঘটনা ঘটে, মানে কি ধরনের, কিভাবে করে না করে। So আমি ডিটেলস জানতে চাই এবং এটাকে আমি কেরিয়ার হিসেবে নিতে চাই। সো দ্যাট ওয়াজ দ্য মেইন, বেসিক্যালি মেইন ইনফ্লুয়েন্স, এবং এটার উপর ডিপেন্ড করে আমি আজকে এখন কার্ডিয়াক সার্জারি। হুম। আচ্ছা, ধন্যবাদ। তুমি ওই আমি যতদূর জানি যে ইউনাইটেড হসপিটালে তুমি অনেকদিন ছিলে, কতদিন ছিলে এখানে? ইউনাইটেডে ছিলাম দোস্ত হলো প্রায় 7 বছর। 7 বছর, এর আগে হার্ট ফাউন্ডেশনে ছিলাম 9 বছরের উপরে, ইউনাইটেড হসপিটালে 7 বছরের উপরে। এরপরে আসলে শুরু করলাম আমাদের মিরপুর ইসলামিক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার। মাঝখানের পিরিয়ডটাতে আমি আসলে চিটাগং অ্যাপোলো ইম্পেরিয়াল যেটা আছে হুম, এখান হুম, হুম, থেকে ভিজিটিং কনসালটেন্ট হিসেবে বেসিক্যালি ওখানে, ওখানকার স্টার্টটা অলমোস্ট আমার হাতেই বেসিক্যালি। হুম। কিন্তু আমি যেহেতু মানে চিটাগং এ শিফট করবো না, ঢাকাতেই থাকবো, এ কারণে আসলে আর ইয়ে করা হয়নি।
আর ওই অ্যাপল ইম্পেরিয়ালে আর কন্টিনিউ করা হয়নি। এই আর কি। হুম, আচ্ছা। এখন তোমাকে আমি আমার কিছু প্রবলেমের কথা বলি। যেমন আমি ব্যাংকে জব করি। মোটামুটি সারাদিনই ধরো আমি আমার মানে ডেস্ক জব, সারাদিন ডেস্কে বসে থাকতে হয়। তো স্বভাবত আমার কিছুটা চর্বি মানে শরীরে আমার জগতের থেকে অবশ্য অনেকের আরো বেশি হয়ে যায়। তো তোমার মতে এগুলো তো হার্টের জন্য অবশ্যই খারাপ, চর্বি শরীরে অতিরিক্ত চর্বি হওয়া। যেমন ধরো আমি বলি আমার ট্রাইগ্লিসারাইডটা বেশি হয়ে গেছে, এইটা কমানোর জন্য কি করার দরকার, কিংবা এই ট্রাইগ্লিসারাইডটা আমার হার্টের জন্য কিরকম ক্ষতি করতে পারে? এসব তোমার যেটা প্রবলেম, এটা শুধু তোমার না, এটা আসলে আমাদের অনেকেরই প্রবলেম, যাতে লম্বা সময় আসলে অফিসে কাজ করতে হয়। ডেস্ক জব বলো অথবা ধরো এই অফিসিয়াল স্টে অনেক লম্বা হুম হয়, হুম হুম বেশি হুম। হয়। আমাদের সবার জন্য এটা একটা কমন প্রবলেম। কারণ আমরা আসলে সেই সকালে আর্লি মর্নিং এ চলে যাই অফিসে, এবং অফিস থেকে বেরোতে বেরোতে দেখা যায় অনেক সময় চলে যায় আর কি। তো আসলে এটা হলো যে পুরোটাই আসলে আমাদেরকে এটা নিজের সাথে নিজের হলো প্রথম সংগ্রাম করতে হবে। সংগ্রামটা কি? এক নম্বর সংগ্রাম হলো ধরো খাদ্যাভ্যাস। হুম মানে তুমি যত বেশি স্ট্রেসফুল কাজ করবা, দেখা যাবে যে খাবারের প্রতি তোমার মেনটেনেন্স এর ব্যাপারটা তোমার তত বেশি অনাগ্রহ কাজ করবে। হুম অর্থাৎ তখন একটা কন্ট্রোল চলে যায়। যারা স্ট্রেসফুল কাজ করে, মানে লম্বা সময় ধরে কাজ করে, অনেক বেশি পরিশ্রম করে, তারা কিন্তু এটা মেনটেন করতে পারে না। তাদের একটা আউট অফ কন্ট্রোলে চলে যায় অনেক সময় একটা। আর নাম্বার 2, সো এটা একটা নিজের সাথে নিজের সংগ্রাম। যে না, ওকে, আই হ্যাভ টু মেইনটেইন। যে আমি যেভাবেই হোক, ওকে আমার একটা হেলদি ফুড আমাকে এনশিওর করতেই হবে, নাম্বার 1। আর সেকেন্ড যে জিনিসটা আসলে এটা হলো যে রেগুলার একটা এক্সারসাইজ। এটা যদি আমরা বাইরে যদি না পারি, ঘরের ভিতরে এখন অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, মানে ওয়াকার মেশিন পাওয়া যায়, সবকিছুই তো পাওয়া যায় এখন, তাই না? হ্যাঁ সো এটা হলো, এটাও কিন্তু আরেকটা, যেন আমি অফিস থেকে ফিরবো ক্লান্ত মনে হবে, শুয়ে থাকি, একটু টিভি দেখি অথবা রেস্ট নিই অথবা গল্প করি। তার হুম কারোই হুম। কিন্তু ভালো লাগে না যেন আমি আধা ঘন্টা এখানে হাঁটবো, তাই না? সো এটা হলো নিজের সাথে নিজের হলো সংগ্রামের ব্যাপার। কিন্তু একবার যখন তুমি ধরো এটা সংগ্রাম করে নিজেকে অভ্যস্ত করে নিবা, তখন দেখবা যে না, আসার পরে ওই হাঁটা না হাঁটা পর্যন্ত তোমার এনার্জি শেষ হচ্ছে না, বুঝতে পারছি। তাই না? সো এটা একটা আসলে জাস্ট একটা হ্যাবিটের ব্যাপার, খাদ্যাভ্যাস পরিবর্তন। আর পাশাপাশি তোমার হলো এই অল্প রেগুলার, স্বল্প একটু ব্যায়াম হ্যাঁ, ট্যায়াম করা। রেগুলার এক্সারসাইজ, যে একটা নির্দিষ্ট সময় রেগুলার আমি এতটুকু আমি আমার ফিজিক্যাল এক্সারসাইজ আমি করব। আর ট্রাইগ্লিসারাইড বেশি হয় মানে হলো বডিতে হলো তোমার ট্রাইগ্লিসারাইডের উপাদান বেড়ে যাওয়া। এই ট্রাইগ্লিসারাইড উপাদান যখন বেড়ে যায়, আলটিমেটলি এটা থেকে আস্তে আস্তে মানে ব্যাড কোলেস্টেরলের মাত্রা বাড়ে, অন্যান্য জিনিস বাড়ে শরীরে, এটাই ট্রান্স ফ্যাট হিসেবে কনভার্ট হয়। ট্রান্স ফ্যাট হিসেবে কনভার্ট হয়ে বডিতে জমতে জমতে থাকে, স্থূলকায় বডি তৈরি করে আমাদের ওজন বাড়িয়ে দেয়। সো এই জন্য ট্রাইগ্লিসারাইড কমাতে হলে আমাদের শর্করার পরিমাণ খাবারে কমাতে হবে, মানে ভাত টাত আর কমাতে হবে। বার্ন করতে হবে রেগুলার, এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, এটাও আমি খুব ভালো একটা জিনিস জানলাম। মানে কারণ আমি নিজে এই সমস্যা ফেস করতেছি, মাঝে মধ্যে ট্রাইগ্লিসাইড পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় আমার একটু মানে প্রেশারের সমস্যা হয়, আচ্ছা, আচ্ছা। প্রেশারটা অটোমেটিক হাই হয়। আর আমি, তুমি খেয়াল করছো কিনা জানি না, এই যে আমাদের এখন 40 আপ যাদের বয়স, আমাদের বন্ধু বান্ধব সবাই 40 আপ, আমাদের কিন্তু প্রায়ই কমন আমি দেখছি অনেকে কিন্তু আবার মানে আমাদের ব্যাচের অনেক মানে হঠাৎ করে মানে সুস্থ সবল মানুষ স্ট্রোক করে মারা গেছে। এটার এটা কারণ কি হতে পারে তোমার মনে হয়? এটা হার্টে বিষয়টা, কোনো এটা এটা সমস্যা? আসলেই খুবই আনফরচুনেট। আমি আসলে খুব কষ্ট পাই। দেখা হলো হয়তো একটা প্রোগ্রামে একসাথে দেখা হলো, হ্যাঁ। কিছুদিন পরে শুনলাম যে আমাদের কিন্তু স্পেশালি আমাদের এই মানসিংয়ে আমাদের যারা আমাদের ব্যাচ, আমরা 97 ব্যাচ হিসেবে যারা বন্ধু বান্ধব আছে, বেশ কয়েকজন কিন্তু আমরা হারালাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা খুব এটা খারাপ। আমার যেটা মনে হয় যে হয়তো আন্ডারলাইন কোনো কার্ডিয়াক প্রবলেম থাকে, আনডায়াগনোসড ডায়াবেটিস থাকে, আনডায়াগনোসড তোমার হাইপারটেনশন থাকে। হয়তো খারাপ লাগে, আমরা কখনোই মেজার করি না, সুগারটা কখনোই মাপি না। আমাদের হয়তো হাঁটলে কিছুটা বুকে ব্যথা, হয়তো হয়রানি ফিল করে, আমরা ভাবি হয়তো এটা এমনি হয়তো লাংসের প্রবলেম। তো আসলে প্রত্যেক 40 আপে আসলে এক ধরনের একটা চেক আপ আসলে যেতে হয় কিছুটা। কিডনিটা কেমন আছে, লিভারটা কেমন আছে, সুগার কেমন আছে, লিপিড প্রোফাইল ঠিক আছে কিনা, হার্টের কন্ডিশন ভালো আছে কিনা, ইপিটি যেটা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এটাতে হার্টের পারফরমেন্সে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, এগুলো আসলে একবার দেখে নেওয়া উচিত। থাইরয়েড ফাংশনটা ঠিক আছে কিনা একবার দেখে নিলে, প্রয়োজনে মাঝখানে আবার 2 বছর একটা গ্যাপ দিয়ে আবার সেকেন্ড টাইম আরেকটা চেক আপ। এটা আমার মনে হয় একটু আমাদের পরিবারের দিকে, আমাদের যদি নিজের ফ্যামিলি মেম্বার, নিজেদের ছোট ছোট সন্তানের দিকে যদি তাকাই, এগুলো একটু খেয়াল করে আমাদের আসলে এটা করা উচিত। অনেকেই কিন্তু করেছে, অনেকে আমার সাথে যোগাযোগ করে অনেকে করেছে। আবার অনেকে এরকম হয়েছে যে আশি আশি করে ধর আসে নাই, আবার দুঃখজনক ঘটনা ঘটে গেছে, এটাও কিন্তু হয়েছে। হুম। তারপর আমার মনে হয় প্রতি বছরে একবার কারো একটু কষ্ট করে অল্প দু একটা টেস্ট করলে সে জানতে পারবে, বুঝতে পারবে। অ্যাটলিস্ট 2 বছর একবার আমি সাজেশন দিই। মানে মিনিমাম 2 বছর একবার মিনিমাম মোটামুটি। একটা একটা গ্রস চেক আপ করে নিলে আমার মনে হয় এটা একটা কিছুটা আইডিয়া হয়তো দিবে।
হ্যাঁ, কারণ অনেক সময় আমরা নিজেরা বুঝতে পারি না যে আমার এই সমস্যাটা কি কারণে হচ্ছে। আমরা হয়তো খেয়াল সেটাই। করতেছি, এটা তো এমনিতেই ভালো হয়ে যাচ্ছে। তার মানে এটা হুম, কোনো প্রবলেম না। কিন্তু এটা কোনো দীর্ঘমেয়াদী প্রবলেমের সূত্রপাতও এটা হতে পারে। সূত্রপাত হতে পারে, রাইট। তো একটা জিনিস ধর আর্লি ডায়াগনোসিস করা, একটা লেট ডায়াগনোসিস করা, অনেকটা। হুম, হুম, হুম। একটা হার্ট অ্যাটাক হওয়ার আগেই ধর আমার হার্টের রক্তনালীতে ব্লক আছে জানা, আর একটা হলো হার্ট অ্যাটাক করে জানার মধ্যে অনেক পার্থক্য। অনেক পার্থক্য। অ্যাটাক করে করলাম মানে তো হলো আমার 10 to 15% হলো চান্স আছে হলো ডেথ, নাম্বার ওয়ান। হুম, আর নাম্বার টু, হার্টের মাসল ড্যামেজ হয়ে যায় ততক্ষণে, তাই হুম, না? হুম, আবার ধরো যে ডায়াবেটিস আছে, ধরা পড়ে নাই, এটা পায়ের রক্তনালীর ক্ষতি করে, চোখের ক্ষতি করে, কিডনির ক্ষতি করে, হার্টের ক্ষতি করে। তো ডায়াবেটিসও ধরাটা ইম্পর্টেন্ট। কোলেস্টেরল যদি বেশি থাকে আমরা আগে থেকে মেজার নিতে পারি চেক আপ করে। ওজনে ডায়েটারি মডিফিকেশন করতে পারি, আমরা মেডিসিন খেতে পারি, তাই না বুঝতে? হুম, 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 হুম। তো আসলে এগুলো আসলে মিসিং হয়ে যায় আসলে। আর আমার মনে হয় যে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মাঝে মধ্যে। তারপর খুবই বেশি কিছু কিন্তু না, হ্যাঁ। সমস্যা দোস্ত। দেখা যায় রোগ নাই, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বিভিন্ন ধরনের রোগ ধরা পড়ে, মনে হয় যে আমি তো ভালো ছিলাম, হ্যাঁ, এরকম হ্যাঁ। হলো কেন? আচ্ছা, তোমাকে এখানে আরেকটা কথা বলি। হ্যাঁ। সেটা হচ্ছে ধরো আর কয়েকদিন পরে, খুব সম্ভবত 18 তারিখের পর থেকে 19 তারিখে হুম, আমাদের রোজা চলে আসতেছে। তো স্বভাবতই এখানে আমরা সবাই মেক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ওই একটু জাঙ্ক ফুড বলা চলে। হুম, আমরা যে ইফতারের আয়োজন যেটা করি, হুম, মানে হুম, প্রচুর পরিমাণে তেল দিয়ে ভাজা জিনিসপত্র। এটা তো আমরা জানি যে আসলে এটা মানে শরীরের জন্য খারাপ হতে পারে। তোমার কি মনে হয় আমাদের মানে ইফতারের ক্ষেত্রে কি, কি জিনিসটা আমরা প্রাধান্য দিতে পারি সারাদিনের ইয়া শেষে? ঠিক আছে দোস্ত, আমার মনে হয় ঠিক আছে তুমি সপ্তাহে একদিন খাও না, সমস্যা কি আছে? আর বাকি 6 দিন মেনটেন করো, তাই না? কি, কি করা উচিত তোমার মনে হয়? আচ্ছা, ইফতারে এটা সাধারণত ইফতার সাধারণত আমার যেটা মনে হয় যে ডুবো তেলে ভাজা খাবার যতটা কম খাওয়া যায়। ডুবো তেলে ভাজা খাওয়া। আমরা আসলে এটাকে সিম্পলি চিন্তা করি না আসলে। ইফতারটাকে তো আসলে এতটা কঠিন বানানোর দরকার নেই। তাই না? হুম, হুম, সিম্পলি খাও না। রুটি, সবজি, সঙ্গে একটু ডিম খেলাম, তাই না? সঙ্গে একটু ফ্রুটস থাকতো। অল্প, অল্প একটু শরবত থাকলো, তাই না? এগুলো যদি হুম, থাকে হুম, তাহলে একটা সুন্দর একটা হয়ে গেল না? আর অন্য একদিন তুমি রুটি সবজির জায়গায় একটু অল্প করে খিচুড়ি খেয়ে নিলা। হুম, সঙ্গে হুম, একটু ডিম থাকলো বা একটু ফ্রুটস থাকলো, এগুলো একটু, তাই না? একটু খেজুর থাকলো। হুম, হুম। আবার একদিন না হয় ঠিক আছে, ওকে, সব ভাজা পোড়া ঝাল সবকিছু মিলে একদিন খেয়ে মানে নিলাম। প্রতিদিন খাওয়া যাবে না। বাট প্রতিদিন খাওয়া যাবে না। আমাদের কিন্তু সমস্যা হলো একটাই, যে প্রতিদিনই আমাদের পেঁয়াজু খেতে হবে, প্রতিদিনই হুম, বেগুনি খেতে হবে, প্রতিদিনই ছোলা মুড়ি খেতে হবে, ঠিক হুম, আছে? সো এই ব্যাপারগুলি আমাদের জন্য ইয়ে হয়ে যায়। আর একটা প্রবলেম রিসেন্টলি যেটা আমার কাছে বেশ মনে হচ্ছে, সেটা হলো কি ইফতারে আর এই 30 দিনের ভিতরে দেখা যায় যে এই প্রথম 25 দিনের, এই 25 দিন ধরেই কোথাও না কোথাও প্রোগ্রাম বা দাওয়াত থাকে। এট লিস্ট 10-15টা দেখা যায় মিনিমাম প্রোগ্রাম। এটা থাকে। এই প্রোগ্রামগুলিতে যাওয়া মানেই হলো সেখানে গিয়ে হলো রেগুলার তোমার হয় কাচ্চি বিরিয়ানি খেতে হয়, নাহলে বিরিয়ানি খেতে হয়। সঙ্গে আবার সব ভাজা পোড়া। হুম, 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 হুম। সেটা আসলে রেগুলেট করাটা কঠিন হয়ে যায়। ইফতার সো করার পরে রাত্রে আর খাওয়ার কোনো ইয়া হয় না। একদম সেহরি দিয়ে খাইতে হয়। আমার কাছে মনে হয় কি যে ধরো একটু যদি রিকোয়েস্ট করা যায় যে ভাই যত যাই হোক ইফতার পার্টিটাকে তুলে দেওয়া যায় কিনা? ঠিক আছে? আর ইফতার হলো, রোজাটা হলো আসলে তো আমাদের সিয়াম হুম, সাধনা করা, নিজেকে কারেকশন করা, সময়টাকে কাজে লাগানো। হুম, হুম, তো হুম। এটাকে আসলে এতটাকে মানে আনুষ্ঠানিক পর্যায় থেকে একটু রিচুয়াল পর্যায়ে যদি আনা যায়, আমার মনে হয় এটা একটু সবচেয়ে শরীরের বেটার। প্রতি ইয়ে হুম, হয়। আর রোজাই যেটা হতো আরকি। কি হুম, হুম, হতো? যেমন ধরো সাপোজ একটু খাবার একটু কম খাওয়া, একটু কম অল্প খাওয়া, এতে করে বডি রেগুলেশন যেটা হয়। এই এক্সেস খাওয়া-দাওয়া, এই এক্সেস ছুটাছুটি করার কারণে এই রেগুলেশন গুলো আসলে হয় না। সো এটা ইট রিয়ালি বিকামস আ প্রবলেম বেসিক্যালি, যে আহ, দাওয়াত নিয়ে আসলে আমরা এতটাই ব্যস্ত থাকছি, এতগুলো প্রোগ্রাম থাকে, অফিসিয়াল প্রোগ্রাম, এই বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রাম, হুম, তাই না? বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রোগ্রাম, সবকিছু মিলে দেখা যায় যে একটা একটা আসলে রোজাটা আমাদের জন্য একটা হুম, উল্টা হুম। উল্টা হচ্ছে আরকি আসলে। মানে খাবারের লোড পড়ে, যেখানে খাবার রেগুলারাইজ হওয়ার কথা, সে উল্টা খাবারের লোড হয়ে যাচ্ছে আসলে। এই ব্যাপার আরকি। আচ্ছা, ঠিক আছে বন্ধু। আজকে আমরা এই পর্যন্ত কথা বলি। পরবর্তীতে একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। দোস্ত, বাট ডেফিনিটলি মানে আমরা খুবই সুন্দর আম সুখময় একটা সময় কাটালাম অনেকদিন পরে আসলে। হ্যাঁ, তোমাকে কাছে পেয়ে আমি খুবই আনন্দিত আজকে। ঠিক আছে? আমি অবশ্যই। ব্যস্ত, তুমিও ব্যস্ত, আমিও ব্যস্ত। আসলে সময় হয় না আগের মতো। যাই হোক মানে তোমাকে ধন্যবাদ। আজকে অনেকদিন পর একসাথে হইলাম। একসাথে কিছু কথা বললাম। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করো না দোস্ত। অবশ্যই না। ওকে, অল ওকে দ্য দোস্ত, বেস্ট। আল্লাহ সবাই হাফেজ। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।